এবং ডিসঅর্ডার এইটা কিভাবে দুটো রিলেটেড সেগুলো নিয়ে ডিসকাস করেছিলাম। এন্ট্রপির ফিজিক্যাল সিগনিফিকেন্স, জিনিসটা ফিজিক্যাল সিগনিফিকেন্সটা কি এইটা আমরা বলেছি। তারপর সেইটাকে কিভাবে ম্যাথমেটিক্যালি রিলেট করা যায় উইথ দি ডিসঅর্ডার জিনিস অফ দ্য সিস্টেম, সেই জিনিসটা ডিসকাস করা হয়েছিল। আগের দিনকে আমরা বলেছিলাম যে কোনো একটা থার্মোডাইনামিক সিস্টেমের পসিবল মাইক্রোস্টেটস যদি ওমেগা হয়, তাহলে ন্যাচারাল লগারিদম অফ দ্যাট ওমেগা মাল্টিপ্লাইড বাই দি বোল্টজম্যান কনস্ট্যান্ট will define the entropy of the system. S equals to K into ln omega. এটাকে বেসিক্যালি বোল্টজম্যান ডেফিনিশন অফ এনট্রপি বলা হয়। আজকে আমরা আরেকটা ইন্টারেস্টিং জিনিস পড়তে যাচ্ছি, সেটাও রিলেটেড টু দি চেঞ্জ ইন এনট্রপি অ্যান্ড অ্যাভেলেবল ওয়ার্ক অর আনঅ্যাভেলেবল ওয়ার্ক, বা অ্যাভেলেবল এনার্জি, ওয়ার্ক বলবো না, অ্যাভেলেবল এনার্জি অর আনঅ্যাভেলেবল এনার্জি। ওয়ার্ক বলছি মানে সেটা কাইন্ড অফ মেকানিক্যাল এনার্জিকে রিপ্রেজেন্ট করছে। এখন এখানে একটা টার্ম ইউজ করা হবে, সেটা হচ্ছে এই অ্যাভেলেবল এনার্জি বা আনঅ্যাভেলেবল এনার্জি। কথাটার মানে হচ্ছে যে ইউজফুল এনার্জি কতটা, অর্থাৎ কোন এনার্জিটাকে বা কতটা এনার্জিকে আমরা ওয়ার্কে কনভার্ট করতে পারি, সেটাই বেসিক্যালি ইউজফুল এনার্জি বা অ্যাভেলেবল এনার্জি। বিভিন্ন রকম এনার্জি থাকতে পারে, আমরা জানি ডিফারেন্ট ফর্মে এনার্জি এক্সিস্ট করে। এখন যদি ওয়ার্ক করতে হয় তাহলে কিছু পরিমাণ এনার্জি দরকার। যদি কোনো একটা থার্মোডাইনামিক্যাল সিস্টেমের কথা কনসিডার করো, তাহলে দেখেছো যে ইন্টারনাল এনার্জি ফর্মে কিছু এনার্জি সিস্টেমের মধ্যে স্টোর থাকে। If you consider a thermodynamical system, some energy is stored within the system in the form of internal energy. Okay. এখন if you have two systems at different temperatures, you can extract some energy as the mechanical work with the help of a heat engine. ধরো তোমার দুটো সিস্টেম রয়েছে বা দুটো হিট রিজার্ভার রয়েছে, তাহলে তুমি হায়ার টেম্পারেচারে যে রিজার্ভারটা আছে সেখান থেকে সবসময় কিছু পরিমাণ হিট এনার্জি এক্সট্রাক্ট করে নিতে পারো, যে এনার্জিটাকে মেকানিক্যাল ওয়ার্কে কনভার্ট করা সম্ভব। ইউ ক্যান অপারেট এ হিট ইঞ্জিন বিটুইন দি সিস্টেমস অ্যান্ড ইউ ক্যান এক্সট্রাক্ট সাম অ্যামাউন্ট অফ ওয়ার্ক। এখন এই যে ইন্টারনাল এনার্জি, কোন একটা সিস্টেমের ইন্টারনাল এনার্জি, তার পুরোটাকেই কিন্তু আমরা ওয়ার্কে কনভার্ট করতে পারি না। entire amount of the internal energy of a system cannot be converted into work. How much internal energy is possible to be converted into work, that depends on the system. একটা সিস্টেমের ইন্টারনাল এনার্জির পুরোটাকেই কিন্তু আমরা ওয়ার্কে কনভার্ট করতে পারবো না। কতটাকে ওয়ার্কে কনভার্ট করা যাবে, ওয়ার্কে আমরা কতটাকে কনভার্ট করতে পারবো, সেইটা ডিপেন্ড করছে যে আমরা কি ধরনের সিস্টেম নিয়ে কাজ করছি। তার ম্যাক্রো স্টেট গুলো কি তার উপরে ডিপেন্ড করবে। থার্মাল স্টেট অফ দি সিস্টেম উইল চেঞ্জ স্পন্টেনিয়াসলি। যখন আমরা হিটটা এক্সট্রাক্ট করতে চাইছি, করতে থাকছি, ইন্টারনাল এনার্জিটাকে এক্সট্রাক্ট করে যত আমরা ওয়ার্কে কনভার্ট করছি, তত কি হচ্ছে, সিস্টেমটার যে থার্মাল স্টেট সেই স্টেটটা চেঞ্জ করছে স্পন্টেনিয়াসলি, অ্যান্ড ইট উইল চেঞ্জ ইন ডিরেকশন সো অ্যাজ টু ইনক্রিজ দি এন্ট্রপি অফ দি ইউনিভার্স। এটাও কিন্তু আমরা আগে ডিসকাস করে এসেছি যে ন্যাচারাল প্রসেসের ডিরেকশনটা এমন হবে যাতে করে ইউনিভার্সের এন্ট্রপিটা বাড়তে থাকে। তো যখন কোনো একটা সিস্টেম থেকে আমি কিছু পরিমাণ হিট এক্সট্রাক্ট করে ওয়ার্কে কনভার্ট করছি, ন্যাচারালি সিস্টেমের যে ইন্টারনাল স্টেট, থার্মাল স্টেট, সেই থার্মাল স্টেটটা চেঞ্জ করছে, এবং থার্মাল স্টেটটা এমন একটা ডিরেকশনে চেঞ্জ করছে যেদিকে গেলে ইউনিভার্সের এন্ট্রপি চেঞ্জটা পজিটিভ হবে, ইউনিভার্সের নেট চেঞ্জ ইন এন্ট্রপি সেইটা ইউনিভার্সের যে এন্ট্রপি সেইটা বাড়তে থাকবে। ওকে। দি অ্যাভেলেবল এনার্জি ডিক্রিজেস আফটার অ্যান ইরিভার্সিবল ট্রান্সফরমেশন। আমরা দেখে এসেছি যে অল ন্যাচারাল প্রসেসেস আর ইরিভার্সিবল, এবং ন্যাচারালি সমস্ত ইরিভার্সিবল প্রসেসেই ইউনিভার্সের যে এন্ট্রপি সেই এন্ট্রপিটা বাড়তে থাকে। তো তাতে করে তার একটা কনসিকোয়েন্স, তার ইমিডিয়েট একটা কনসিকোয়েন্স বা বলতে পারো ইন্টার রিলেটেড কনসিকোয়েন্স হচ্ছে অ্যাভেলেবল এনার্জি উইল বি ডিক্রিজড। কোন একটা ইরিভার্সিবল ট্রান্সফরমেশন যখন হচ্ছে, ইউনিভার্সের এন্ট্রপি বাড়ছে, তার পাশাপাশি আরো একটা জিনিস আমরা অবজার্ভ করব, যেটাকে আমরা কনসিকোয়েন্স হিসেবে ভাবতে পারি, সেটা হচ্ছে ডিক্রিজ ইন দি অ্যাভেলেবল এনার্জি।
Okay, the decrease in the available energy and the increase in entropy of the universe in an irreversible transformation are related with each other. হ্যাঁ, একটা আরেকটার সাথে রিলেটেড। ইউনিভার্সের যে এন্ট্রপি চেঞ্জটা হচ্ছে আর অ্যাভেলেবেল ওয়ার্ক বা অ্যাভেলেবেল এনার্জি, ওয়ার্ক বলবো না, অ্যাভেলেবেল এনার্জির যে চেঞ্জটা হচ্ছে সেই চেঞ্জটা ইন্টার রিলেটেড। ইন্ট্রোডাকশনটা কি বললাম সেটা বুঝতে পারলে? যে কোনো একটা সিস্টেমে কিছু পরিমাণ এনার্জি এই ইন্টারনাল এনার্জি হিসাবে স্টোরড রয়েছে, থার্মাল এনার্জির ফর্মে জিনিসটা স্টোরড রয়েছে। এবার এর কতটা পার্টকে আমি মেকানিক্যাল ওয়ার্কে কনভার্ট করতে পারবো সেটাই হচ্ছে ইউজফুল ওয়ার্ক, ইউজফুল এনার্জি, সেটাই হচ্ছে অ্যাভেলেবেল এনার্জি। এখন কতটা পার্টকে মেকানিক্যাল এনার্জিতে কনভার্ট করা যায়, কতটা পার্টকে ওয়ার্কে কনভার্ট করা যায়, সেইটা ডিপেন্ড করছে সিস্টেমটা কি নিয়েছি তার উপরে। হ্যাঁ, আমরা দেখেছি যে যখনই কোন একটা সিস্টেম থেকে কিছু পরিমাণ হিটকে ট্রান্সফার করা হচ্ছে, সেই সিস্টেমের থার্মাল স্টেটটা চেঞ্জ হচ্ছে, এবং থার্মাল স্টেটটা এমন একটা ডিরেকশনে চেঞ্জ হচ্ছে যে ডিরেকশনে গেলে ইউনিভার্সের এনট্রপিটা বাড়তে থাকে। আমরা এখানে দেখব যে এর সাথে রিলেটেড একটা কনসিকুয়েন্স, এর সাথে রিলেটেড আরেকটা রেজাল্ট হচ্ছে এ ডিক্রিজ ইন দি অ্যাভেলেবল এনার্জি। দেখো সেইটাকে একটা সুন্দর এক্সাম্পল দিয়ে এক্সপ্লেন করা রয়েছে, এরকম ভাবে জেনারেলি থাকে সব জায়গাতে। সাপোজ ইউ হ্যাভ টু রিজার্ভার্স এ এন্ড বি হুইচ আর মেনটেন্ড অ্যাট টেম্পারেচার T1 এন্ড T2। তোমার ধরো দুটো রিজার্ভার রয়েছে, দুটো রিজার্ভারের মধ্যে একটা T1 টেম্পারেচারে আর একটা সে T2 টেম্পারেচারে রয়েছে, কেমন? এইটা সে রিজার্ভার এ, যার টেম্পারেচারটা T1, আর এখানে আরো একটা রিজার্ভার আছে যার টেম্পারেচারটা হচ্ছে বি, যেটা বি এবং যার টেম্পারেচারটা T2। ওকে, T1টা গ্রেটার দেন T2। আমরা যদি এদেরকে থার্মাল কন্ট্যাক্টে রাখি, ন্যাচারালি হায়ার টেম্পারেচার রিজার্ভার থেকে লো টেম্পারেচার রিজার্ভারে হিট ফ্লো হবে। ধরে নেওয়া যাক কিউ পরিমাণ হিট ফ্লো করলো। যদি দুটো রিজার্ভারকে থার্মাল কন্ট্যাক্টে আমরা রাখি তাহলে হাই টেম্পারেচার রিজার্ভার থেকে কিছু পরিমাণ হিট লো টেম্পারেচার রিজার্ভারটার মধ্যে ট্রান্সফার হবে। দেখেছি আমরা তার জন্য নেট চেঞ্জ ইন এন্ট্রপি কত হয়। যেহেতু বি রিজার্ভারটা হিট অ্যাবজর্ব করছে অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার T2, এর এন্ট্রপি চেঞ্জটা হচ্ছে Q/T2। অন দি আদার হ্যান্ড, যদি আমরা এ টেম্পারে এ এ রিজার্ভারটার কথা বলতাম, এ রিজার্ভারটার ক্ষেত্রে এন্ট্রপি চেঞ্জটাকে লেখা যেতে পারতো অ্যাজ দিস Q/T1। হ্যাঁ, দুটোর যদি সাম করে দাও, একটা পজিটিভ আর একটা নেগেটিভ, তার কারণ এ রিজার্ভারটা হিট লুজ করছে, এর এন্ট্রপিটা কমছে, বি রিজার্ভারটা হিটটাকে গেইন করছে এবং এর এনট্রপিটা বাড়ছে। তাহলে এইটাই হচ্ছে নেট চেঞ্জ ইন এনট্রপি অফ দি ইউনিভার্স ইন দিস হিট ট্রান্সফরমেশন প্রসেস। ওকে, এখন দেখা যাক যে এই যে প্রসেসটা হলো, এই প্রসেসে মেকানিক্যাল এনার্জি বা অ্যাভেলেবেল এনার্জি কতটা লস হচ্ছে, অ্যাভেলেবেল এনার্জি কতটা লস হচ্ছে, জিনিসটাকে আমরা এরকম ভাবে একটু ভাবার চেষ্টা করি। হ্যাঁ, ধরো তোমার এই যে রিজার্ভারটাকে আমি দেখাচ্ছিলাম, এই রিজার্ভারটা হচ্ছে মার্ক ড্যাশ এ, এর টেম্পারেচারটা T1, কেমন? এই প্রসেসটাতে এ কিউ পরিমাণ হিট ট্রান্সফার করেছে অন্য রিজার্ভারকে। ধরা যাক এই কিউ পরিমাণ হিটটা আমি একটা হিট ইঞ্জিন দিয়ে এক্সট্রাক্ট করলাম, হ্যাঁ, যাতে করে আমি এর থেকে ম্যাক্সিমাম ওয়ার্ক পেতে পারি। কি করলাম, যে এ রিজার্ভার থেকে এ রিজার্ভারটা বি কে যে পরিমাণ হিটটা ট্রান্সফার করেছে কিউ অ্যামাউন্ট, সেইটা আমি একটা হিট ইঞ্জিন দিয়ে যদি এক্সট্রাক্ট করতাম, একটা হিট ইঞ্জিন দিয়ে যদি এক্সট্রাক্ট করতাম তাহলে কিছু পরিমাণ ওয়ার্ক পেতে পারতাম। ধরা যাক ডাব্লিউ এ অ্যামাউন্টের ওয়ার্ক পাওয়া সম্ভব। এই ডাব্লিউ এটা কখন ম্যাক্সিমাম হবে, যদি আমরা একটা কার্নো ইঞ্জিনের কথা ভাবি, আর এই কার্নো ইঞ্জিনটা লোয়েস্ট পসিবল রিজার্ভার T0 আর এই রিজার্ভার T1 এর মধ্যে যদি অপারেট করে, তাহলে ডাব্লিউ এর এক্সপ্রেশনটা কত হবে? ডাব্লিউ এর এক্সপ্রেশনটা হবে Q (1 - T0/T1)। কথাটা আবার বলি, আগে যে প্রসেসটাকে ডেসক্রাইব করা হলো, দুটো রিজার্ভারকে যখন আমরা থার্মাল কন্ট্যাক্টে রেখেছি তখন এ রিজার্ভারটা কিউ অ্যামাউন্টের হিট লুজ করেছে, বি রিজার্ভারটা কিউ অ্যামাউন্টের হিট গেইন করেছে। ধরা যাক আমরা এই এ রিজার্ভার থেকে যে হিটটা লস্ট হচ্ছিল সেইটাকে আমরা ওয়ার্কে কনভার্ট করতে চাইছি।
অ্যাভেলেবেল এনার্জিতে কনভার্ট করতে চাইছি। আবার বলছি ওয়ার্ক মানেই হচ্ছে অ্যাভেলেবেল এনার্জি, আমরা অ্যাভেলেবেল এনার্জিতে কনভার্ট করতে চাইছি। তো অ্যাভেলেবেল এনার্জিতে যদি কনভার্ট করি, হোয়াট উইল বি দি ম্যাক্সিমাম ভ্যালু, ম্যাক্সিমাম অ্যাভেলেবেল ওয়ার্কটা কত হবে? ম্যাক্সিমাম অ্যাভেলেবেল ওয়ার্ক তখনই হবে যদি আমি ওই গিভেন রিজার্ভার আর আরেকটা লোয়েস্ট পসিবল টেম্পারেচারে মেনটেন্ড একটা রিজার্ভারের মধ্যে একটা কার্নো ইঞ্জিনের কথা কনসিডার করি। আমরা দেখেছি যে সেক্ষেত্রে ওয়ার্ক ডানটাকে এইরকম ভাবে লিখে ফেলা যায়। ক্লিয়ার? যদি আমরা এই রিজার্ভারটা থেকে কিউ অ্যামাউন্টের হিট এক্সট্রাক্ট করতাম তাহলে ম্যাক্সিমাম এই পরিমাণ ওয়ার্ক পেতে পারতাম। ওকে, এখন এই যে ট্রান্সফারটা হয়েছে এ থেকে বি রিজার্ভারে, যে হিট ট্রান্সফার হয়েছে, এই রিজার্ভারটা হিট লুজ করেছে, বি রিজার্ভারটা হিট কি গেইন করেছে। এখন বি রিজার্ভারে যে পরিমাণ হিট তুমি সাপ্লাই করতে পারলে, এ রিজার্ভার থেকে যে পরিমাণ হিট বি রিজার্ভারে সাপ্লাই করতে পারলে, দেখো তো সেই হিটটার কতটা পার্টকে আমরা অ্যাভেলেবেল ওয়ার্কে কনভার্ট করতে পারি। সেটা ক্যালকুলেট করতে গেলে আমি আবার ওই লোয়েস্ট পসিবল টেম্পারেচারে মেনটেন একটা রিজার্ভার আর বি রিজার্ভারের মধ্যে আরো একটা কার্বন ইঞ্জিনের কথা কনসিডার করব, এবং সেখান থেকে যে ওয়ার্কটা পাবো সেটাই হচ্ছে ম্যাক্সিমাম পসিবল ওয়ার্ক, এবং যার ভ্যালুটা হচ্ছে কিউ ইন্টু 1 - T0/T2। খুব ক্লিয়ারলি বুঝতে পারছো যে ডাব্লিউ বিটা লেস দেন ডাব্লিউ এ। দুটো এক্সপ্রেশনের দিকে তাকাও, এখানে কি T0/T1, এখানে T0/T2। T2টা তো স্মলার, কাজে T0/T2টা কি ছোট, T0/T2টা বড়, ন্যাচারালি ডাব্লিউবিটা ছোট, অর্থাৎ ডাব্লিউবি ইজ লেস দেন ডাব্লিউ এ। মানেটা কি দাঁড়ালো, যে কিউ পরিমাণ হিট যদি এ রিজার্ভারের মধ্যে কন্টেন্ট থাকতো, তাহলে আমি যে পরিমাণ ওয়ার্ক অ্যাভেলেবেল হিসাবে পেতাম, যে পরিমাণ এনার্জি অ্যাভেলেবেল হিসাবে পেতাম, ওই একই অ্যামাউন্টের হিট যদি বি রিজার্ভারটার মধ্যে ট্রান্সফার হয়ে যায়, আমি কিন্তু সেখান থেকে কম অ্যামাউন্টের ওয়ার্ক পাবো আর কি। যদি কিউ পরিমাণ হিট এ রিজার্ভারটার মধ্যে কন্টেন্ট থাকতো, আমি যে পরিমাণ ম্যাক্সিমাম এনার্জি অ্যাভেলেবেল হিসাবে পেতাম, যদি একই পরিমাণ হিট বি রিজার্ভারটাতে ট্রান্সফার হয়, তাহলে কিন্তু সেখান থেকে কম অ্যামাউন্টের ওয়ার্ক পাওয়া সম্ভব। হ্যাঁ, অর্থাৎ যখনই একটা ন্যাচারাল প্রসেস হচ্ছে, ন্যাচারাল প্রসেসে হিট ফ্লো হচ্ছে, হায়ার টেম্পারেচার রিজার্ভার এ থেকে লো টেম্পারেচার রিজার্ভার বি তে যখন হিট ট্রান্সফার হচ্ছে, অ্যাভেলেবেল এনার্জিটা কিন্তু কমে যাচ্ছে, ইউনিভার্সের এনট্রপি বাড়ছে। ইউনিভার্সেল এনট্রপি কতটা বাড়ছে, এই এক্সাম্পলে আমরা দেখালাম কিউ ইন্টু 1/T2 - T1। আর অ্যাভেলেবেল এনার্জি সেইটা কমে যাচ্ছে। অ্যাভেলেবেল এনার্জি কতটা কমছে, যদি এই পরিমাণ হিটটা এ রিজার্ভারের মধ্যে থাকতো, এইটা অ্যাভেলেবেল এনার্জি, ওই একই পরিমাণ হিট বি রিজার্ভারে ট্রান্সফার হওয়ার জন্য অ্যাভেলেবেল এনার্জি কত, ডাব্লিউবি। তাহলে এদের যে ডিফারেন্স, সেটাই সেটাই রিপ্রেজেন্ট করবে যে ডিক্রিজ ইন দি অ্যাভেলেবেল এনার্জি। দুটো ডিফারেন্স নিয়ে নাও, ডিফারেন্স নিলে এই জিনিসটা পাবে। এবার এই 1.40 ইকুয়েশনটা থেকে যদি রিলেট করো, তাহলে দেখতে পাবে এটা কিনা T0 × ΔS এটার সাথে সমান। দেখতে পাচ্ছ এখানে তাহলে ইন্টারেস্টিং রেজাল্টটা, ΔSটা পজিটিভ, ΔSটা পজিটিভ, কাজে কি ডেল ডাব্লিউটা পজিটিভ। ΔSটা পজিটিভ মানে হচ্ছে ডেল ডাব্লিউটা পজিটিভ, অর্থাৎ ডাব্লিউ এটা অলওয়েজ গ্রেটার দেন ডাব্লিউবি। WA is always greater than WB. So increase in entropy in reversible transformation makes a part of the available work unusable. যখনই আমরা দেখতে পাচ্ছি এন্ট্রপি ইনক্রিজ হচ্ছে, তাতে করে অ্যাভেলেবেল ওয়ার্কটা কিছুটা কমে যাচ্ছে, এ পার্ট অফ দি অ্যাভেলেবেল ওয়ার্ক বিকামস আনইউজেবল। এখানে যে এক্সাম্পলটা দেওয়া হলো সেটা বেসিক্যালি একটা হিট কন্ডাকশনের টার্ম এক্সাম্পলটা দেওয়া হলো। এটা তোমার কিন্তু যে কোনো ট্রান্সফরমেশনের ক্ষেত্রেই ট্রু, মানে যে কোনো থার্মোডাইনামিক প্রসেসের ক্ষেত্রেও কিন্তু জিনিসটাকে একই রকম ভাবে দেখানো যায় আর কি। তাহলে আমরা এখান থেকে কনক্লুড করতে পারি যে যেহেতু অল ন্যাচারাল প্রসেসেস আর ইরিভার্সিবল এবং অল ন্যাচারাল প্রসেসে এন্ট্রপি অফ দি ইউনিভার্স ইনক্রিজেস, আমরা কনক্লুড করব যে অল ন্যাচারাল প্রসেসে তাহলে অ্যাভেলেবেল এনার্জিটা অলওয়েজ ডিক্রিজেস। কেলভিন এই জিনিসটাকে এরকম ভাবে নাম দিয়েছিলেন আর কি, হি টার্ম দিস অবজারভেশন অ্যাজ দি প্রিন্সিপাল অফ ডিগ্রেডেশন অফ এনার্জি। এটা তিনি এরকম প্রিন্সিপাল অফ ডিগ্রেডেশন অফ এনার্জি এরকম একটা টার্ম দিয়েছিলেন এই অবজারভেশনটাকে। দি এন্ট্রপি অলওয়েজ টেন্ডস টু ইনক্রিজ, and one day it will reach its maximum
when no heat energy will be available for useful purpose. এনট্রপিটা কি যে কোনো ন্যাচারাল প্রসেস, মানে ন্যাচারাল প্রসেস চলতেই থাকছে প্রত্যেকটা প্রসেসেই এনট্রপি অফ দি ইউনিভার্স এটা বাড়তে থাকছে এবং তার কনসিকোয়েন্সটা কি? কনসিকোয়েন্সটা হচ্ছে ইউজফুল যে এনার্জি, অ্যাভেলেবেল এনার্জি, সেটা কমতেই থাকছে। হিট এনার্জিটা কিন্তু এখানে যেটা দেখানো হলো, হিট এনার্জিটা সিস্টেম এ থেকে সিস্টেম বি তে ট্রান্সফার হয়েছে, কিন্তু অ্যাভেলেবেল এনার্জি যেটা, সেই অ্যাভেলেবেল এনার্জিটা কমে গেছে। এই জিনিসটাকে রেফার করা হয় অ্যাজ দি থার্মাল ডেথ অফ দি ইউনিভার্স। হিট এনার্জি ইজ দেয়ার, কিন্তু এর যে ইউজফুল পার্ট, সেই ইউজফুল পার্টটা কিন্তু গ্র্যাজুয়ালি কমতে থাকছে। এরকম ভাবে একটা দিন আসবে যে সময় তোমার হিট এনার্জি থাকলেও তার মধ্যে থেকে কোনো রকম এনার্জি অ্যাভেলেবেল হিসাবে এক্সট্রাক্ট করা সম্ভব হবে না, কোনো ইউজফুল এনার্জি এক্সট্রাক্ট করা সম্ভব হবে না। এই জিনিসটাকে থার্মাল ডেথ অফ দি ইউনিভার্স এরকম নামে বলা হয়। বুঝতে পারলে টপিকটা? টপিকটা বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। যদি বুঝে থাকো, আমি তো এখানে শুধুমাত্র একটা হিট কন্ডাকশনের জন্য এক্সাম্পল হিসেবে দেখালাম। আমি এখানে যে এক্সাম্পলটা দেখালাম সেটা কি শুধুমাত্র হিট কন্ডাকশন এই প্রসেসটার জন্য দেখালাম। তোমরা যদি বুঝে থাকো এবং টপিকটাতে যদি ইন্টারেস্টেড হও, অন্য যে কোনো আরেকটা থার্মোডাইনামিক প্রসেস নাও। আমি আগে এক্সাম্পলে বেশ কয়েকটা জিনিস দেখিয়েছি যে সেইগুলোতে কি হচ্ছিল, সেই সমস্ত এক্সাম্পলস গুলোর প্রত্যেকটাতেই দেখেছো যে এনট্রপি অফ দি ইউনিভার্স ইনক্রিজ করছে। তো তোমরা এরকম ধরনের অন্য কোনো আরেকটা এক্সাম্পল নাও, যে এক্সাম্পলে দেখাও যে ইউনিভার্সের এনট্রপিটা বাড়ছে এবং তার সাথে সাথে ইউজফুল এনার্জি সেটা কমছে। আমি এখানে এই এক্সাম্পলটা দেখালাম শুধুমাত্র হিট কন্ডাকশন প্রসেসের জন্য, কিন্তু আমি জেনারেল ভার্সনটা বললাম যে এটা কিন্তু সবসময় হোল্ড করে। মানে থার্মাল এই হিট ট্রান্সফার ছাড়াও আমি যদি অন্য কোনো থার্মোডাইনামিক প্রসেসের কথা কনসিডার করি, সেক্ষেত্রেও কিন্তু আমরা দেখবো যে ইউজফুল এনার্জিটা কমতে থাকছে। কাজে তোমরা অন্য যে কোনো একটা এক্সাম্পল নাও, সেই এক্সাম্পলে দেখাও যে এনট্রপি অফ দি ইউনিভার্স এইটা বাড়ছে এবং তার কনসিকুয়েন্স হচ্ছে যে ডিক্রিজ ইন দি ইউজফুল এনার্জি। ওকে, তো এইটাই আর কি, মানে সেকেন্ড ল নিয়ে যেগুলো বলার ছিল সেটা এইটাই। আরেকটা ছোট পার্ট রয়েছে, সেটা বেসিক্যালি স্টেটমেন্ট হিসাবেই বলবো জিনিসটাকে। থার্ড ল অফ থার্মোডাইনামিক্স, এটা ডিটেলে বলার খুব একটা প্রভিশন নেই, তার কারণ এটা বেসিক্যালি স্ট্যাটিস্টিক্যাল ল, স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স এটা থেকেই আসে, স্ট্যাটিস্টিক্যাল থার্মোডাইনামিক্স থেকেই এই জিনিসটা ফলোড হয়। কিন্তু যেহেতু এটা রিলেটেড টু দি এন্ট্রপি, সেই জন্য এই কনটেক্সটে এটাকে ডিসকাস করা আছে, সিলেবাসেও মেনশন করা আছে। থার্ড ল অফ থার্মোডাইনামিক্স, আমরা দেখবো যে এন্ট্রপি অফ এ ক্লোজ সিস্টেম, মানে জানবো আর কি রাদার, এন্ট্রপি অফ এ ক্লোজ সিস্টেম ইন থার্মোডাইনামিক ইকুইলিব্রিয়াম অ্যাপ্রোচেস এ কনস্ট্যান্ট ভ্যালু as the temperature of the system approaches absolute zero। কোন একটা থার্মোডাইনামিক সিস্টেমে টেম্পারেচার যত অ্যাবসলিউট জিরো দিকে অ্যাপ্রোচ করছে, তত তার এনট্রপিটা একটা কনস্ট্যান্ট ভ্যালুর দিকে অ্যাপ্রোচ করছে। সেটা কি, এই অবজারভেশনটা কি বেসিক্যালি দুটো স্টেটমেন্ট, একাধিক স্টেটমেন্ট, ইনফ্যাক্ট আরো স্টেটমেন্ট রয়েছে এখানে, দুটো স্টেটমেন্টের টার্মে বলা রয়েছে। দুটো স্টেটমেন্টের বক্তব্যটা মোটামুটি ভাবে একই রকম। নার্স-সাইমন স্টেটমেন্ট জিনিসটা কি, the entropy change associated with any condensed system undergoing a reversible isothermal process approaches zero as the temperature at which it is performed approaches 0 Kelvin। অর্থাৎ একদম প্রথম ইন্ট্রোডাক্টরি সেন্টেন্সে যেটা বলেছি, এই লাস্ট স্টেটমেন্টে বেসিক্যালি সেই জিনিসটাই বলা রয়েছে। ধরো কোনো একটা কনডেন্সড সিস্টেম রয়েছে, অর্থাৎ একটা সিস্টেম যার কনস্টিটিউয়েন্ট অ্যাটম মলিকিউল গুলোর থার্মাল মোশনটা খুব কম। কনডেন্স সিস্টেম বলতে আমরা একটা থার্মোডাইনামিক সিস্টেমকে বোঝাতে চাইছি যে সিস্টেমের কনস্টিটিউয়েন্ট অ্যাটম মলিকিউল গুলোর মোমেন্টাম ডিস্ট্রিবিউশনটা ইজ ভেরি স্মল। তো এইরকম কোন একটা কনডেন্সড সিস্টেমের যে এনট্রপি চেঞ্জ, সেই এনট্রপি চেঞ্জটা অলমোস্ট ক্লোজ টু জিরো। যদি এই সিস্টেমটা 0 কেলভিনের কাছাকাছি টেম্পারেচারে
কোন একটা রিভার্সেবল আইসোথার্মাল প্রসেস আন্ডারগো করে। একটা কনডেন্স সিস্টেম 0 কেলভিনের কাছাকাছি কোনো টেম্পারেচারে যদি একটা রিভার্সেবল আইসোথার্মাল প্রসেস পারফর্ম করে, তাহলে তার এন্ট্রপি চেঞ্জ এফেক্টিভলি হবে না বললেই চলে। হ্যাঁ, বক্তব্যটা এটাই। আরেকটা স্টেটমেন্ট লিউইস এন্ড র্যান্ডল স্টেটমেন্টটা এইরকম: ইফ দি এন্ট্রপি অফ ইচ এলিমেন্ট in some crystalline state be taken at zero, at the absolute zero temperature, every substance has a finite positive entropy. But at the absolute zero temperature, the entropy may become zero, and does become zero for all perfect crystalline substances, including compound. এখানে যেটা বলতে চাওয়া হলো সেটা হচ্ছে এইরকম: আমরা তো আগেই দেখেছি যে তোমার এন্ট্রপি ডেফিনিশনটা কিন্তু কিছুটা মানে এন্ট্রপি ডেফিনিশনটা ইউনিক নয়। এটা তোমার কি একটা আরবিটারি স্টেটের রেসপেক্টে আমরা এন্ট্রপিটাকে ডিফাইন করে এসেছি। এখন যদি এইরকম করা হয় যে আমরা একটা রেফারেন্স স্টেটকে এইরকম নিলাম যেটা কিনা একটা পারফেক্ট ক্রিস্টালাইন স্টেটকে রিপ্রেজেন্ট করছে অ্যাট অ্যাবসলিউট জিরো টেম্পারেচার। আমরা একটা রেফারেন্স স্টেট এইরকম নিলাম, সেই রেফারেন্স স্টেটটা কিসের? সেই রেফারেন্স স্টেটটা একটা পারফেক্ট ক্রিস্টাল অ্যাট অ্যাবসলিউট জিরো, এবং তার এন্ট্রপিটা আমরা জিরো হিসেবে চুজ করলাম। ঠিক আছে, যে এস জিরো নিচ্ছিলাম, একটা আরবিটারি স্টেটের এন্ট্রপি এস জিরো হিসেবে ডিনোট করছিলাম। ধরো এই এস জিরোটা জিরো, এবং সেই স্টেটটা কি? সেই স্টেটটা হচ্ছে একটা পারফেক্ট ক্রিস্টাল অ্যাট অ্যাবসলিউট জিরো। সেই জন্যই বলা হয়েছে এন্ট্রপি ইন সাম ক্রিস্টালাইন স্টেট ইজ টেকেন অ্যাজ জিরো অ্যাট অ্যাবসলিউট জিরো টেম্পারেচার। দিস ইজ দি কন্ডিশন। আউটকামটা কি বা এটা কি, ইমপ্লিকেশনটা কি? ইমপ্লিকেশনটা হচ্ছে এভরি সাবস্ট্যান্স হ্যাজ এ ফাইনাইট পজিটিভ এন্ট্রপি। প্রত্যেকটা সাবস্ট্যান্সের তাহলে একটা পজিটিভ এন্ট্রপি থাকবে। মানে আমি যদি যে কোনো সাবস্ট্যান্সের যে কোনো টেম্পারেচারের কথা কনসিডার করি না কেন, তাহলে তার এন্ট্রপিটা পজিটিভ হবে। ওকে, বাট অ্যাট দি অ্যাবসলিউট জিরো অফ দি টেম্পারেচার দি এন্ট্রপি মে বিকাম জিরো। তো এরকম যে কোনো সিস্টেমেরই যে কোনো টেম্পারেচারে এন্ট্রপিটা পজিটিভ। যদি আমি ওই যে কোনো সাবস্টেন্সকে 0 কেলভিন টেম্পারেচারের কাছাকাছি নিয়ে আসি, তাহলে তার এন্ট্রপিটা জিরো হতে পারে। জিরো হতে পারে মানে নাও হতে পারে আর কি। অ্যান্ড ডাজ বিকাম জিরো, এটা অবশ্যই জিরো হবে ফর অল পারফেক্ট ক্রিস্টালাইন সাবস্টেন্স ইনক্লুডিং কম্পাউন্ড। আমি যদি এই সাবস্টেন্সটাকে একটা পারফেক্ট ক্রিস্টালাইন সাবস্টেন্স হিসেবে নিই, তাহলে এটা জিরোই হবে। দেখো, দুটো স্টেটমেন্ট কিন্তু একই রকম। যেটা বোঝাতে চাওয়া হলো বেসিক্যালি জিনিসটা এইরকম যে অ্যাবসলিউট জিরোর কাছাকাছি জায়গাতে যদি চলে আসি, তাহলে কিন্তু এন্ট্রপির কোনো রকম চেঞ্জ হবে না। এবার তুমি যদি সেইটাকে একটা রেফারেন্স স্টেট হিসাবে নাও, যে রেফারেন্স স্টেটের এন্ট্রপিটাকে তুমি জিরো বলছো, ন্যাচারালি তুমি বলতে পারো যে এন্ট্রপিটা তাহলে যত 0 কেলভিনের কাছাকাছি আসছো, এন্ট্রপিটা জিরোর কাছাকাছি প্রসিড করছে। এইটার অনেকগুলো ইমপ্লিকেশন রয়েছে থার্ড ল অফ থার্মোডাইনামিক্সে। তার মধ্যে একটা জিনিসকে এক্সপ্লেন করা যায়। এটা বেসিক্যালি এক্সপ্লেন দি আনঅ্যাটেনেবিলিটি অফ অ্যাবসলিউট জিরো। আমরা যে 0 কেলভিন টেম্পারেচার রিচ করতে পারি না, সেটা এই থার্ড ল অফ থার্মোডাইনামিক্স থেকে এক্সপ্লেন করা যায়। It is impossible by any procedure, no matter how idealized, to reduce the temperature of any closed system to zero temperature in a finite number of finite operation. আমাকে যদি টেম্পারেচারটাকে রিডিউস করতে হয়, আমাকে নিশ্চয়ই কিছু অপারেশন পারফর্ম করতে হবে। এবার প্র্যাকটিকেবল কেসটা কোনটা? প্র্যাকটিকেবল কেস হচ্ছে সেইটাই যদি ফাইনাইট অপারেশন, মানে অপারেশনের সংখ্যাটা ফাইনাইট হয়। নির্দিষ্ট কিছু সংখ্যক নির্দিষ্ট কিছু অপারেশন করে আমরা তবেই একটা পার্টিকুলার টেম্পারেচারে রিচ করতে পারি। যদি 0 কেলভিন টেম্পারেচারে রিচ করতে হয় প্র্যাকটিক্যালি, তাহলে আমাদের অবশ্যই ফাইনাইট নাম্বার অফ ফাইনাইট অপারেশনের কথা ভাবতে হবে। জিরোথ ল অফ থার্মোডাইনামিক্স এইটা ইমপ্লাই করে যে it is impossible by any procedure, no matter how idealized, to reduce the temperature of any closed system to absolute zero temperature in a finite number of finite operation. নির্দিষ্ট অপারেশন নির্দিষ্ট সংখ্যায় করে আমরা কোনো ক্লোজ সিস্টেমের টেম্পারেচারকে 0 কেলভিন টেম্পারেচারে নিয়ে আসতে পারবো না।
আমরা যত আইডিয়াল মেথডের কথাই ভাবি না কেন, হ্যাঁ, বা যত আইডিয়াল প্রসেসের কথাই ভাবি না কেন, এই জিনিসটা একেবারেই সম্ভব না। সেটা কি বেসিক্যালি এক্সপ্লেন করা আছে কিরকম ভাবে, দেখো এইখানে যে গ্রাফটা দেখছো সেই গ্রাফটা এনট্রপি ভার্সাস টেম্পারেচার এইটাকে রিপ্রেজেন্ট করছে, হ্যাঁ। এনট্রপি ভার্সাস টেম্পারেচার এই জিনিসটাকে রিপ্রেজেন্ট করছে। এইদিকে এনট্রপি আর এইদিকে টেম্পারেচারকে প্লট করা হয়েছে। এখন এক্স ধরো কোন একটা প্যারামিটার, এক্স ধরো কোন একটা প্যারামিটার, এক্স কোন একটা প্যারামিটার, যদি এক্স প্যারামিটারটা এক্স ওয়ানে ফিক্স করে রাখি, এক্স প্যারামিটারটা যদি এক্স ওয়ানে ফিক্স করে রাখি, তাহলে এনট্রপি টেম্পারেচারের সাথে সে এইরকম একটা গ্রাফ ফলো করে ভ্যারি করে। অন দি আদার হ্যান্ড ওই প্যারামিটারটাকে যদি আমরা এক্স টু ভ্যালুতে ফিক্স করে রাখতাম, তাহলে এনট্রপিটা টেম্পারেচারের সাথে এই গ্রাফটা ফলো করে ভ্যারি করে। এইরকম একটা কেস যদি হয়, তাহলে আমি এইরকম কিছু প্রসেসের কথা ভাবতে পারি। ধরো এই 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 যে একটা অপারেশন, এই যে একটা অপারেশন, এই অপারেশনটাকে দেখানো হয়েছে। এই অপারেশনটা কি বেসিক্যালি, এই অপারেশনটা বেসিক্যালি আইসোথার্মাল অপারেশন। এক্স ওয়ান, এক্স ওয়ান এর কোন একটা, মানে এই এই যে পয়েন্টটা, এই পয়েন্টটার কি একটা পার্টিকুলার এস ভ্যালু রয়েছে, পার্টিকুলার টি ভ্যালু রয়েছে। এই পয়েন্টে কি দেখতে পাচ্ছ, এই পয়েন্টে টি ভ্যালুটা একই রকম কিন্তু এস ভ্যালুটা তার থেকে কম। আবার এই পয়েন্টে যদি দেখো, এই পয়েন্টের এস ভ্যালুটা এই পয়েন্টের কাছে, এই পয়েন্টের সাথে সমান কিন্তু টেম্পারেচারটা কম। তাহলে আমি যদি এইরকম একটা থার্মোডাইনামিক প্রসেসের কথা ভাবি, এরকম একটা থার্মোডাইনামিক প্রসেসের কথা ভাবি যে যাতে করে এক্স টু প্যারামিটারটাকে, মানে এক্স প্যারামিটারটাকে এক্স টু থেকে এক্স ওয়ানে নিয়ে গেলাম এনট্রপিটা আনচেঞ্জ রেখে, তাহলে টেম্পারেচারটা কমবে। আবার আরেকটা অপারেশনের কথা ভাবছি, একদম সিমিলার অপারেশন, সেই সিমিলার অপারেশন করে আমি আবার টেম্পারেচারটাকে কমাচ্ছি, আবার একটা সিমিলার অপারেশন করছি করে টেম্পারেচারটাকে এরকম ভাবে কমাচ্ছি, করাতে করতে 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 আমরা জিরো কেলভিন টেম্পারেচারের দিকে প্রসিড করতে পারি। ওকে, suppose that the temperature of a substance can be reduced in an isentropic process. আমরা যে প্রসেসগুলোর কথা বলছি, এই যে প্রসেসগুলোকে আমি মার্ক করলাম, এই যে প্রসেসটা বা এই যে প্রসেসটা, এই প্রসেসগুলো সব আইসেন্ট্রপিক প্রসেস। আমরা এইরকম ধরনের কতগুলো আইসেন্ট্রপিক প্রসেসের কথা কনসিডার করছি। কিভাবে? বাই চেঞ্জিং দি প্যারামিটার এক্স ফ্রম এক্স টু টু এক্স ওয়ান। যদি প্যারামিটারটাকে এক্স টু থেকে এক্স ওয়ান এই আইসেন্ট্রপিক প্রসেস ফলো করে নিয়ে যাই, টেম্পারেচারটা কমবে। এইখান থেকে এইখানে যদি নিয়ে যাই, আইসেন্ট্রপিক প্রসেস ফলো করে টেম্পারেচারটা কমবে। এরকম ভাবে ফাইনাইট অপারেশন করতে করতে, যেমন এই ছবি থেকে ছবিতে দেখানো হচ্ছে, দেখো ভালো করে, এই একটা অপারেশন, এই একটা অপারেশন, এই একটা অপারেশন, এইরকম তিনটে অপারেশন করে আমি সিস্টেমের সিস্টেমের যে টেম্পারেচারটা সেটাকে অ্যাবসলিউট জিরোতে নিয়ে চলে যেতে পারতাম। প্রোভাইডেড প্রোভাইডেড যদি এনট্রপিটা টেম্পারেচারের সাথে এইরকম ভাবে বিহেভ করতো, এক্স ওয়ান কনস্ট্যান্ট এক্স ওয়ানে এনট্রপিটা যদি টেম্পারেচারের সাথে এইভাবে বিহেভ করে, আর একটা এক্স টু ভ্যালুতে যদি এনট্রপিটা টেম্পারেচারের সাথে এরকম ভাবে বিহেভ করে, তবেই কিন্তু ফাইনাইট অপারেশন করে, ফাইনাইট নাম্বার অফ ফাইনাইট অপারেশন করে সিস্টেমের এনট্রপিটাকে জিরো কেলভিনে নিয়ে আসা সম্ভব হতো। অর্থাৎ এখানে যেটা দেখতে পাচ্ছ যে দুটো এনট্রপি ভ্যালুর মধ্যে কি একটা গ্যাপ রয়েছে, তাই না? আমরা যদি জিরো কেলভিনের কাছাকাছি জায়গাতে চলে আসি, এখানে দেখতে পাচ্ছ যে এনট্রপির একটা ডিফারেন্স রয়েছে। কিন্তু থার্ড লটা কি বলে? থার্ড ল বলে যে যত তুমি জিরো কেলভিনের কাছাকাছি চলে আসছো, এনট্রপি কিন্তু কোনো রকম চেঞ্জ হচ্ছে না। তাহলে ইন প্র্যাকটিস আমরা যদি একটা ফিক্সড এক্স এ সে এক্স ওয়ানে এনট্রপি টেম্পারেচার ভেরিয়েশন দেখি, আর একটা ফিক্সড অফ এক্স এক্স টু তে এনট্রপি টেম্পারেচার ভেরিয়েশন দেখি, লোয়ার টেম্পারেচারে হায়ার টেম্পারেচারে তাদের মধ্যে ডেভিয়েশন থাকবে। কিন্তু যত লোয়ার টেম্পারেচারে যাব, দেখো এই যে ইউনিক হয়ে যাচ্ছে, এনট্রপি অফ দি সিস্টেম বিকামস ইউনিক অ্যাজ ইউ প্রসিড জিরো কেলভিন টেম্পারেচার। এবার এই জায়গাতে তুমি এইরকম অপারেশনের কথা ভাবো তো, এই যে একটা অপারেশনের কথা ভাবলে, আইসেন্ট্রপিক অপারেশনের কথা ভাবলে, যেখানে এক্স ভ্যালুটাকে এক্স টু থেকে এক্স ওয়ানে নিয়ে গেলাম, টেম্পারেচারটা সিস্টেমের কমলো। আবার একটা অপারেশনের কথা ভাবলাম, এক্স টু থেকে এক্স ওয়ানে গেলাম, এনট্রপিটা আনচেঞ্জ রেখে আইসেন্ট্রপিক প্রসেসের কথা ভাবলাম, টেম্পারেচারটা কমলো। আবার এরকম একটা প্রসেসের কথা ভাবলাম, আবার এরকম একটা প্রসেসের কথা ভাবলাম। কিন্তু খেয়াল করে দেখো, জিরো কেলভিন পর্যন্ত যেতে যত আমি ভিতরের দিকে যাচ্ছি, এটা কি তোমার একদম ইনফাইনাইটেসিমালি ক্লোজ হচ্ছে। তাহলে আমাকে যদি একদম জিরো কেলভিন পর্যন্ত রিচ করতে হয়,
আমাকে কিন্তু প্র্যাকটিক্যালি ইনফাইনাইট নাম্বার অফ অপারেশনের কথা ভাবতে হবে। সুতরাং ফাইনাইট অপারেশন দিয়ে, ফাইনাইট নাম্বার অফ ফাইনাইট অপারেশন দিয়ে আমরা কিন্তু কখনোই এনট্রপিটাকে, এই সিস্টেমের টেম্পারেচারটাকে 0 কেলভিনে নিয়ে যেতে পারবো না। এটাই হচ্ছে ইমপ্লিকেশন অফ থার্ড ল অফ থার্মোডাইনামিক্স। at T equals to 0 there is no entropy difference according to third law of thermodynamics। যদি এই জিনিসটা হতো, যদি এই জিনিসটা হতো বাম দিকের ছবিতে যেটা দেখানো হয়েছে, যদি এরকম একটা জিনিস হতো তাহলে কিন্তু আমরা ফাইনাইট নাম্বার অফ অপারেশন করেই 0 কেলভিন টেম্পারেচারটা রিচ করে ফেলতে পারতাম। কিন্তু বাস্তবে জিনিসটা তো এইরকম নয়, বাস্তবে জিনিসটা হচ্ছে এইরকম। এখান থেকে এটা পরিষ্কার বুঝতে পারছো যে যতই আমরা মানে ইনফাইনাইট নাম্বার অফ অপারেশন করলে তবেই কিন্তু 0 কেলভিন টেম্পারেচারে আসা সম্ভব। ফাইনাইট নাম্বার অফ অপারেশন করে 0 কেলভিন টেম্পারেচার আমরা রিচ করতে পারবো না। সেই জন্য এটা বলা হলো যে বাই মিনস অফ এ ফাইনাইট নাম্বার অফ ফাইনাইট অপারেশনস it is not possible to achieve the 0 Kelvin temperature in a closed thermodynamic system। ঠিক আছে, এটাই হচ্ছে তোমার বক্তব্য আর কি। এবার বলো যদি কোনো প্রশ্ন থাকে।